কিছুক্ষণ পর কিন্তু শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে অলিখিত ফাইনাল ম্যাচ। অলিখিত ফাইনাল ম্যাচ এই কারণে বলছি, কারণ প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে এবং সেকেন্ড ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতে সিরিজে সমতা নিয়ে আসছে। এই সিরিজে সমতা নিয়ে আসার কারণে আজকের এই ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচে রূপ ধারণ করেছে। এখন ফাইনাল ম্যাচে কি হতে পারে এবং একাদশটা কি হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে থার্ড এবং শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে, যা ইতিমধ্যে ফাইনালের রূপ নিয়েছে। বাংলাদেশ দল প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং ধস হয়েছিল, সেকেন্ড ম্যাচে তার থেকে কিছুটা বেটার ক্রিকেট খেলেছে, কিন্তু যেভাবে বাংলাদেশ দল জিতেছে তার চাইতে ভালো পজিশনে কিন্তু বাংলাদেশ দল ছিল, কারণ 180 রানে তাদের 8 উইকেট চলে গিয়েছিল। সেখান থেকে 170 রানে তাদের 8 উইকেট চলে গিয়েছিল। লাস্ট 2 উইকেট থাকা অবস্থায় তাদের প্রায় 80 রানের মতো প্রয়োজন ছিল। সেখান থেকে বাংলাদেশ মাত্র 16 রানে জয় লাভ করেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের পেস ইউনিট ভালো বল করতে পারেনি। মুস্তাফিজ, হাসান মাহমুদ, তানজিম সাকিব কেউই ভালো বল করতে পারে নাই। সুতরাং তাদের খুব বেশি প্রেসার ক্রিয়েট করতে পারেনি তাদেরকে। এখন কথা হচ্ছে কেমন হতে পারে এই একাদশটা, কিংবা কোনো পরিবর্তন আমি দেখি কিনা বা প্রয়োজন আছে কিনা। প্রথমত আমি মনে করি যে যে ওপেনার খেলছে ওপেনিং স্লটটা, এটা আগামী 1 বছর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। তাদের কলিজা অনেক বড়। বলছিলাম তামিম এবং পারভেজ হোসেন ইমনের কথা। এই দুইজন ব্যাটসম্যানকে 1 বছর সুযোগ দেওয়া উচিত। 2-1 ম্যাচ খারাপ খেললে আরেকটা ব্যাটসম্যানকে এসে ট্রাই করে তাকে ছুঁড়ে ফেলা কোনোভাবেই উচিত হবে না। তাদেরকে কন্টিনিউ 1 বছর খেলতে দেওয়া উচিত হবে। তাদের যে কলিজা, তাদের যে সাহস, সেটা কিন্তু আমি দেখেছি, আপনারা দেখেছেন। সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তারপরে আসেন ওয়ান ডাউনে মানে 3 নম্বর ব্যাটসম্যান হিসাবে এতদিন খেলছিল নাজমুল হোসেন শান্ত, কিন্তু যতটুকু খবর পেলাম নাজমুল হোসেন শান্ত কিন্তু কিছুটা ইনজুরির আছে তার। সুতরাং তার জায়গায় কাকে নেওয়া যায়, এই একটা জায়গা খালি হয়েছে। যদি সুস্থ না হয়ে থাকে, যদি সুস্থ না হয়ে থাকে আজকের মধ্যে, তাহলে কাকে নেওয়া উচিত? আমি মনে করি যে নাইম শেখকে নেওয়া উচিত হবে। নাইম শেখ যদিও ওপেনার ব্যাটসম্যান, তারপরেও তাকে ওয়ান ডাউনে খেলানো যেতে পারে। ওপেনার আর ওয়ান ডাউনের ভিতরে খুব বেশি একটা পার্থক্য নাই। সুতরাং নাইম শেখকে যেহেতু দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় 2-3 বছর পরে, এবং তার পারফরমেন্সের কারণেই তাকে দলে নেওয়া হয়েছে, সুতরাং তাকে একটু বাজিয়ে দেখা উচিত আমার কাছে মনে হয়। আর এর জায়গায় হয়তো চিন্তা করতে পারেন অনেকে যে লিটন কুমার দাস, আর তো প্লেয়ার নাই এই জায়গাটাতে। আপনি যদি টপ অর্ডার খেলাতে চান কাউকে নাজমুল হোসেন শান্তর জায়গায়, সেখানে 2টা ব্যাটসম্যানের নাম আসতে পারে। এক হচ্ছে লিটন কুমার দাস, সেকেন্ড হচ্ছে নাইম শেখ। লিটন কুমার দাস তো ওয়ানডেতে ভালো ফর্মে নাই। লাস্ট 6 ম্যাচে 4টাতে সে ডাক মারছে, 0 রান আউট হয়েছে, এবং লাস্ট 8 ম্যাচে তার রান হচ্ছে 10। সুতরাং তাকে আসলে বিবেচনা করা উচিত হবে না। নতুন বলে লিটন কুমার দাস ভালো যেহেতু খেলে না, নতুন বলের সুইংটা যেহেতু সে সামলাতে পারে না, সেইখানে আমার কাছে মনে হয় না তাকে ওয়ান ডাউনে নামানো উচিত হবে, কিংবা ওয়ানডে দলে তাকে আর সুযোগ দেওয়া উচিত। সে পুরানো বলে ভালো খেলে, যেমনটা টেস্টে খেলে, তাকে ওইখানেই থাকতে দেওয়া উচিত। তার কেরিয়ারটাকে নিয়ে টানা হেঁচড়া করে তাকে ট্রল করার কোনো মানে হয় না। তার ট্রল করে কার লস হয়? বাংলাদেশেরই লস হয়। শুধুমাত্র লিটন কুমার দাসের যে লস হয় তা কিন্তু না। লিটন কুমার দাস বাংলাদেশের সম্পদ। সুতরাং তাকে নষ্ট করার, তাকে ট্রোল করে তার খেলার যে মনোভাবটা চেঞ্জ করে দেওয়া, তাকে মানসিকভাবে প্রেসারে রাখা কোনো প্রয়োজন নেই। যে যেখানে ভালো খেলে তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। তো লিটন কুমার দাস এবং নাইম শেখের ভিতরে আমি নাইম শেখকে চয়েস করি ওয়ান ডাউন হিসাবে, যদিও নাইম শেখ ওপেনার ব্যাটসম্যান। তারপরে আসেন 2 ডাউন 4 নাম্বার ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় যদিও ফর্মে ওই রকম ভাবে ছিল না, তারপরেও সেকেন্ড ওয়ানডেতে তাহিদ হৃদয় কিন্তু ভালোই খেলেছে, 50 তুলে নিয়েছে। সুতরাং আমি মনে করি যে
4 নাম্বার জায়গাটা তারই থাকা উচিত। এখন আসেন 5 নাম্বারে। 5 নাম্বারে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যদিও খুব বেশি ফর্মে নেই ব্যাটিংয়ে, ওই দিন যে পুল শট খেলতে গিয়ে আউট হয়েছে খুবই দৃষ্টিকটু লেগেছে, তারপরেও তাকে এই নাম্বারটাই আমি দিতে চাই 5 নাম্বারে। এখন আসেন 6 নাম্বার। 6 নাম্বারে শামীম হোসেন পাটোয়ারি কিংবা জাকের আলী অনিক। আমি মনে করি যে জাকের আলী অনিককে 6 নাম্বার খেলানো উচিত, যদিও 2 নাম্বার ওয়ানডেতে শামীম হোসেন পাটোয়ারিকে 6 নাম্বারে খেলানো হয়েছে, জাকের আলী অনিককে খেলানো হয়েছে 7 নাম্বারে। আমি মনে করি 7 নাম্বারে শামীম হোসেন পাটোয়ারি আর 6 নাম্বারে জাকের আলী অনিক। সুতরাং 6-7 এখানে একসাথে বলে ফেললাম। তারপরে আছে 8 নাম্বার। 8 নাম্বারে আপনার তানভীরকে খেলানো হয়েছিল। আমার কাছে মনে হয় যে তানভীরের চাইতে তানজিম সাকিব, যে গত ম্যাচে আপনার 33 রান করছিল, তারপরে পাকিস্তান সিরিজে একটা 50 করেছিল, লোয়ার অর্ডারে সে বোলার হলেও তাকে আমি মনে করি যে অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা উচিত। সুতরাং আমি 8 নম্বরে তানজিম সাকিবকে আমি রাখছি। 9 নম্বরে আসতে পারে আপনার তানভীর ইসলাম, যে স্পিনার, তাকে 9 নম্বরে রাখতে পারেন। 10 নম্বরে তাসকিন আহমেদ এবং 11 নম্বরে মুস্তাফিজ রহমান। আমি তাসকিনকে কেন বললাম, তাসকিন তো 2 নম্বর ওয়ানডেতে ছিল না, কিন্তু আমি মনে করি যে এই ম্যাচে তাকে খেলানো উচিত হাসান মাহমুদের জায়গায়। হাসান মাহমুদ ভালো বোলার, গত ম্যাচে ভালো করে নাই, কিন্তু হাসান মাহমুদের চাইতে তাসকিন অবশ্যই এগিয়ে থাকবে তার র পেসটার কারণে, তার ইনসুইং আউটসুইং সবকিছুর কারণে। হাসান মাহমুদের চাইতে আমার দৃষ্টিতে তাসকিন আহমেদ ভালো বোলার, সুতরাং আমি এখানে বেছে নিয়েছি তাসকিনকে। তারপর মুস্তাফিজ তো খেলবেই। মুস্তাফিজ যদিও গত ম্যাচে ভালো বল করতে পারে নাই, তারপরেও তার ওই স্লোয়ার কাটারের কারণেই কিন্তু ওই যে লায়ানেগে আউট হয়ে গেল, তখনই তো বাংলাদেশ ম্যাচটা নিশ্চিত করলো, তাই না? সুতরাং মুস্তাফিজ খেলবেই। মুস্তাফিজ খেললে তাহলে মুস্তাফিজকে 11 নম্বরে আমি রাখছি। সুতরাং আমার ব্যাটিং অর্ডার হচ্ছে এই। শুধুমাত্র আপনাদের সাথে একটা ব্যাপারে দ্বিধা হতে পারে, সেটা হচ্ছে লিটন কুমার দাস নাকি নাইম শেখ, যদি শান্ত না খেলে। শান্ত যেহেতু ইনজুর্ড, না খেলার সম্ভাবনা বেশি, সুতরাং আমি এই জায়গাটাতে বেছে নিয়েছি নাইম শেখকে। এই হচ্ছে একাদশ আমার দৃষ্টিতে। তারপরে আসেন টসে জিতে বাংলাদেশের কি করা উচিত বা কি করলে ভালো হবে। টসে যদি বাংলাদেশ জিতে তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই বাংলাদেশ দলের ব্যাটিং করা উচিত, কারণ বাংলাদেশ রান তারা করতে নেমে সব তালগোল পাকিয়ে ফেলে। গরুর দড়ি ছাগলের পায়ে, ছাগলের দড়ি গরুর পায়ে, সবকিছু এলোমেলো হয়ে যায়। তো সুতরাং আমি মনে করবো যে ব্যাটিংটা আগে যদি করে ফেলে বাংলাদেশ দল, মোটামুটি 270 থেকে 280 রানের টার্গেট যদি দাঁড় করাতে পারে শ্রীলঙ্কার সামনে, তাহলে ভালো হবে। মোটামুটি 270-80 মোটামুটি ভালো একটা স্কোর, কিন্তু এর আগে হলে খুব বেশি সিকিউর ফিল আমি করি না বাংলাদেশের এত কম রানে, 200-250 নিচে যদি রান হয়। এখন আসেন যদি বাংলাদেশ দল টসে হারে এবং শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে ফেলে, সেই ক্ষেত্রে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে অবশ্যই 250 রানের নিচে আটকাতে হবে। 250 রানের উপরে রান যদি করে ফেলে তাহলে আসলে বাংলাদেশের জন্য সো ডিফিকাল্ট হয়ে যাবে এই ম্যাচ জিতা। লাস্টের দিকে শ্রীলঙ্কার উইকেটটা একটু ভাঙে, স্পিনাররা হালকা একটু বাড়তি সুবিধা পায়, সেক্ষেত্রে বাংলাদেশ শামীম হোসেন পাটোয়ারিকে কিন্তু ব্যবহার করতে পারে। যদি বাংলাদেশ আগে ব্যাট করে পরে বোলিং করে, সেক্ষেত্রে বাংলাদেশের স্পিনার পেস অ্যাটাকের উপর তাকিয়ে না থেকে পেসারদেরকে একটু কম বল করিয়ে স্পিনার মেহেদী হাসান মিরাজ, তারপরে তানভীর ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারি, এই 3 জন 30 ওভার বল করা উচিত, আর 20 ওভার ওই 3 পেসারকে দিয়ে বল করানো উচিত। তাহলে বাংলাদেশ দল লাভবান হবে, কারণ স্পিনারে বাংলাদেশ দেখলাম যে সেকেন্ড ম্যাচও ভালো বল করছে। সুতরাং শামীম হোসেন পাটোয়ারিকে পার্ট টাইম বোলার হলেও তাকে দিয়ে 10 ওভার করিয়ে নেওয়া, মেহেদী হাসান মিরাজ 10 ওভার, যদি কেউ মাইর খেয়ে যায় বোলিংয়ে তাহলে সেটা অন্য ডিফারেন্ট ইস্যু, কিন্তু নর্মাল ওয়েতে চিন্তা করলে তাদেরকে দিয়ে 20 ওভার বল করিয়ে নেওয়া উচিত। দেখা যাক কি হয় বাংলাদেশের জন্য, শুভকামনা রইল।